ওয়েলকাম টু প্রগতি এডুকেয়ার। প্রগতি এডুকেয়ারে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি তোমাদের সামনে অ্যাটমিক স্ট্রাকচার অর্থাৎ পরমাণুর গঠন সংক্রান্ত যে সিরিজ, সেই সিরিজের ষষ্ঠ ক্লাস। তো এই ক্লাসে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বোর তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন অনুরূপ কোনো পরমাণুর এনতম কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয়। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট পরমাণুর ক্ষেত্রে যদি সেটা হাইড্রোজেন মতো বা হাইড্রোজেন হয়, তাহলে সেই পরমাণুর এনতম কক্ষপথে যে একটা ঘূর্ণায়মান ইলেকট্রন, সেই ইলেকট্রনের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ কী করে নির্ণয় করব সেটা আজ এই সেশনে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখো এবং পারলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো, যাতে তোমাদের জন্য প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে পৌঁছতে পারি। তো ক্লাসটা শুরু করি। দেখো, বলছে হাইড্রোজেনের মতো যদি একটা পরমাণু, আমরা কি জানি পরমাণুর গঠনে আগে দেখেছি যে কেন্দ্রে যদি একটা পরমাণুর একটা কেন্দ্রক অংশ, যার মধ্যে কি থাকে, আধান, ধনাত্মক আধান, প্রোটন এবং নিস্তরিত নিউট্রন কণা, এবং সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বহিস্থ কক্ষে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। এবার এইরকম একটা কক্ষপথে একটা ঘূর্ণায়মান ইলেকট্রন আবর্তন করছে। এবার এখানে একটা ইলেকট্রনকে আমি বসাই। তাহলে আমি যদি পরমাণুটার পরমাণু ক্রমাঙ্ক জেড ধরি, তাহলে সেই পরমাণুর ক্ষেত্রে কেন্দ্রের মধ্যে আধানের সংখ্যা, সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, সেই আধানের সংখ্যা যদি আমি ধরি, তাহলে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে মোট ধনাত্মক আধান, তার পরিমাণটা কত হবে না জেড ইন্টু ই। জেড কি? জেড হচ্ছে ওই পরমাণুটার পরমাণু ক্রমাঙ্ক এবং ই হচ্ছে আধান, এবং ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনটা পরিক্রমণ করছে, সেই ইলেকট্রনের আধানটাকে যদি আমি ই দ্বারা প্রকাশ করি, অবশ্যই এটা মাইনাস হবে। এবার সেই ইলেকট্রনটা ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। কিভাবে ঘুরছে না, ভি বেগ নিয়ে ইলেকট্রনটা এভাবে ঘুরছে। তো যখনই একটা ইলেকট্রন একটা আধানকে কেন্দ্র করে একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তখন কি হচ্ছে সেগুলো আমরা এখন বলতে থাকব। এবার এখানে কি কি ডেটাগুলো বললাম, তাহলে জেড যদি ওই পরমাণুর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার বলি, পরমাণু ক্রমাঙ্ক, ই হচ্ছে আধান। এবার এক্ষেত্রে বলতে পারি নিউক্লিয়াসে মোট আধানের মান, তো নিউক্লিয়াসে মোট আধানের মান কত না জেড ইন্টু ই। এবার যে ইলেকট্রনটা পরিক্রমণ করছে তার আধান কত, অতএব বলতে পারি ঘূর্ণায়মান ইলেকট্রনের
আধান কত না, সেটা বলতে পারি ই। দেখো, কেন্দ্রে একটা আধান রয়েছে এবং ঘূর্ণায়মান ইলেকট্রনের একটা আধান রয়েছে। আমরা জানি কুলম্বের সূত্র অনুযায়ী ক্ষেত্রে লিখতে পারি কি লিখতে পারি না, স্থির তড়িৎ আকর্ষণ বল, সেটা দুটি আধান যদি বিপরীত আধানে হয় তাহলে তাদের মধ্যে হয় আকর্ষণ বল, বা দুটি আধানের মধ্যে যদি বিকর্ষণ বল হয়, অর্থাৎ আধান দুটি যদি সম আধানের হয়, তাহলে সেই আকর্ষণ বল এবং বিকর্ষণ বলের মানটা দুটি আধানের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং আধান দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এক্ষেত্রে যে ইলেকট্রনটা ঘুরছে, সেই ঘূর্ণায়মান ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অর্থাৎ কেন্দ্র থেকে যদি আর ব্যাসার্ধে পরিক্রমণ করে, তাহলে এখানে লিখে দিই আর হচ্ছে কি, আরটা হচ্ছে ঘূর্ণায়মান ইলেকট্রনের ব্যাসার্ধ। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী কি বলতে পারি, আমরা কুলম্বের সূত্র শিখেছি ভি ভ্যারাইজার Q1/Q2/r²। ঠিক একইভাবে এখানে বলতে পারি, দেখো কুলম্বের সূত্র অনুযায়ী আধান একটা আধান, সেটা হচ্ছে Z/E, Q2 যদি আমি ই ধরি তাহলে E Q1/Q2/r²। তো এটা থেকে আমরা লিখতে পারি ZE²/r²। এটা হচ্ছে কুলম্বের সূত্র অনুযায়ী। এবার এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস এবং ইলেকট্রন, এই ইলেকট্রনের মধ্যে একটা বল কাজ করছে। সেই বলটা যদি এখান থেকে দেখো, তাহলে এই বলটাকে আমরা বলতে পারি, তাহলে সেই বলটা হচ্ছে একটা অভিকেন্দ্রী বল। তো এই যে ZE²/r² পেলাম, এটাকে বলতে পারি আমরা একটা অভিকেন্দ্রিক বল। হলো। এবার এই অভিকেন্দ্রিক বলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ZE একটা আধান, নিউক্লিয়াসে মোট আধান, ইটা কি না, ইটা হচ্ছে ইলেকট্রনের আধান। বোঝা গেল? এবার যে ইলেকট্রনটা রয়েছে, সেই ইলেকট্রনটা ওই ব্যাসার্ধের মানে আর যে নির্দিষ্ট ব্যাসার্ধটা, সেই আর ব্যাসার্ধকে কেন্দ্র করে ভি বেগে আবর্তন করছে। তাহলে ভি বেগে যদি আবর্তন করতে থাকে, যদি এখানে লিখি ভি বেগে আবর্তনশীল ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে না, একটা অপকেন্দ্রিক বল তৈরি হবে। কারণ আমরা জানি একটা সুতোয় বেঁধে একটা পাথরকে যদি এভাবে ঘোরাতে থাকি, তাহলে সেই সুতোয় বাঁধা পাথরটি দুটো বল ওই পাথরের উপর ক্রিয়া করে, একটা হচ্ছে অপকেন্দ্রিক বল, একটা হচ্ছে অভিকেন্দ্রিক বল। এবার অভিকেন্দ্রিক বলটা কি সেটা আমরা বের করে রেখেছি। এবার ভি বেগে ঘূর্ণায়মান যদি ইলেকট্রনটা আবর্তনশীল করে, সেক্ষেত্রে আরও একটা বল পাবো, অর্থাৎ বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা বিশিষ্ট একটা বল পাবো, যে বলটাকে বলবো আমরা অপকেন্দ্রিক বল। অতএব সেই অপকেন্দ্রিক বলটা কি হবে না, অপকেন্দ্রিক বল সমান কি জানি আমরা, mv²/r।
এবার দেখো এখানে তাহলে দুটো বল কাজ করছে, একটা হচ্ছে অভিকেন্দ্রিক বল আর একটা হচ্ছে অপকেন্দ্রিক বল। এবার কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথে তো ঘুরছে, সুস্থিত কক্ষপথে ঘুরছে, ইলেকট্রনটা ছিটকে বেরিয়ে যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে বলতে পারি আমরা এই যে অভিকেন্দ্রিক বল এবং অপকেন্দ্রিক বল তার মানটা দুটো সমান হবে। তাহলে এখান থেকে কি পাই, এখান থেকে বলতে পারি জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার সমান এম ভি স্কোয়ার বাই আর। কখন না লিখে দিই, যখন ইলেকট্রনটি নির্দিষ্ট সুস্থিত কক্ষপথে পরিভ্রমণ করে। যদি ইলেকট্রনটা নির্দিষ্ট সুস্থিত কক্ষপথে পরিভ্রমণ না করত তাহলে কিন্তু ইলেকট্রনটা হয় ছিটকে বেরিয়ে যেত, না হলে কেন্দ্রের উপর আছড়ে পড়তো বা বাইরের দিকে বেরিয়ে যেত। কিন্তু যেহেতু ইলেকট্রনটা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, তাহলে ইলেকট্রনটার মধ্যে নিশ্চয়ই যে অভিকেন্দ্রিক বলটা, এটা হচ্ছে অভিকেন্দ্রিক আর এটা হচ্ছে অপকেন্দ্রিক। তাহলে অপকেন্দ্রিক বল এবং অভিকেন্দ্রিক বলটা সমান হচ্ছে, তাই ইলেকট্রনটা ওই নির্দিষ্ট কক্ষপথ ধরে ঘুরতে থাকছে। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। দেখো এখান থেকে যদি আমি একে একটু সামান্য সিম্পলিফাই করে নিই, তাহলে এখান থেকে বলতে পারি, দেখো আর আর কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে এখান থেকে, ভি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এম আর। বোঝা গেল? এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার বোর তত্ত্ব কি বলেছে? বোর তত্ত্ব অনুযায়ী আমরা জানি কোন একটা স্থায়ী কক্ষপথে একটা আবর্তনশীল ইলেকট্রন যদি ঘুরতে থাকে, সেক্ষেত্রে তার কৌণিক ভরবেগ, মানে একটা নির্দিষ্ট কক্ষপথের ইলেকট্রনটা ঘুরছে, তার কৌণিক ভরবেগ কি জানি? ভরবেগ হচ্ছে এম ভি আর। তাহলে কৌণিক ভরবেগ এখন পেলাম এম ভি আর। কখন না যখন একটা নির্দিষ্ট কক্ষপথ ধরে একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ করছে, সেক্ষেত্রে তার কৌণিক ভরবেগ পেলাম এম ভি আর। এবার এই যে এম ভি আরটা পেলাম, এটা কুলম্বের সূত্র অনুযায়ী বলছে এই যে এম ভি আরটা, এই মানটা h/2π এর মানের সঙ্গে সমান হবে। এবার তাহলে বলতে পারি এই এম ভি আর সমান h/2π এর যে সরল গুণিতক, অর্থাৎ আমরা সরল গুণিতক যদি n দ্বারা প্রকাশ করি, তাহলে বলতে পারি বোরের সূত্র অনুযায়ী কৌণিক ভরবেগের মানটা, অর্থাৎ এম ভি আরটা h/2π এর সরল গুণিতক হবে। তাহলে এখানে n এর মান কি পেলাম? n এর মান লিখতে পারি 1 2 3 4 ... এবার দেখো এই যে এম ভি আর ইকুয়াল টু nh/2π, এখান থেকে লিখতে পারি আমরা কি? লিখতে পারি ভি সমান nh/2π
2πmr লিখতে পারি। এবার আমি কি করলাম, এটাকে উভয় পক্ষে বর্গ করলাম। তো উভয় পক্ষে বর্গ করলে কি পাবো না, ভি স্কোয়ার ইকালস টু এন স্কোয়ার বাই এইচ স্কোয়ার বাই 2 স্কোয়ার মানে 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার, এটা পাবো। দেখো এটাকে আমি এখন 2 নম্বর সমীকরণ দিয়ে ডিনোট করলাম। এবার দেখো তো এখানে আগে পেয়েছি, দেখো ভি স্কোয়ার ইকাল টু জেড স্কোয়ার এম বাই এম আর, এটা 1 নম্বর সমীকরণ। আর এখন পেলাম ভি স্কোয়ার ইকাল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তো আমি যদি 2 নম্বর সমীকরণ এবং 1 নম্বর সমীকরণকে কম্পেয়ার করি, তো সেখান থেকে কি পাবো, অতএব লিখতে পারি জেড স্কোয়ার বাই এম আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার লিখতে পারি। এবার যেটা করতে হবে, এখান থেকে আমাকে আর এর মানটা বের করতে হবে, কারণ আমরা করছি যেটা বোর তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। তাহলে সেই ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে আমাকে আর এর মানটা নির্ণয় করতে হবে। তো আর এর মানটা কি করে নির্ণয় করব না, দেখো এখানে আর এর মান যদি নির্ণয় করতে হয়, তাহলে এখানে একটা আর আমি এখন কাটবো না, পরের লাইনে লিখতে পারি। তাহলে জেড স্কোয়ার বাই এম ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর। তো এই আরটা যদি আমি এখানে তুলে দিই, দেখো আমি এই আরটা যদি এখানে তুলে দিই, তাহলে কি পাবো, আর ইকালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার গুণ এম বাই জেড ইন্টু স্কোয়ার। তো দেখো তারপরে আমি আর এর মানটা লিখতে পারি, এম এম কেটে গেল একটা, তাহলে লিখতে পারি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এবার আর এর মান যদি এটা বেরোয়, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আর যদি n-তম কক্ষপথের ব্যাসার্ধ হয়, তাহলে আমাদের যেটা নির্ণয় করতে বলা হয়েছিল, অতএব বলতে পারি এটি n-তম কক্ষপথের নির্ণেয় ব্যাসার্ধ। এর থেকে আমরা কি পাই না, আর কক্ষপথে যে ইলেকট্রনটা পরিক্রমণ করছে, সেই ব্যাসার্ধটা কার কার উপর নির্ভর করে, n এর উপর। অর্থাৎ যে ইলেকট্রনটা ঘুরছে, সেই ইলেকট্রনটার যে সরল গুণিতক, তার উপর এইচ স্কোয়ার, অর্থাৎ এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের উপর, তার ভরের উপর, পরমাণু ক্রমাঙ্কের উপর এবং তার আধানের উপর। তো ব্যাসার্ধটা এই সমস্ত টার্ম বা রাশিগুলোর উপর নির্ভর করে। এটা তোমাদের নির্ণেয়
n-তম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের ব্যাসার্ধ। আজ এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, টাটা, বাই, গুড নাইট।